গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন আবু ইসহাকের গল্প যোগ। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেয়া। চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুকা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলই ঢেলে সে তেল স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াইতে পারে না, উত্তর দেয় মাজু বিবি। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আসেনি? আসে না আবার? ওসমান হাসে। দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে, ঘাস লতা পাতা কচু ঘেঁষু এইসব পইচ্চা বিলের পানি খারাপ হয়ে যায়, ওই পানি গতরে লাগলে কুটকুট করে, ওরে কয় পানিতে কামড়ায়। ওসমান হুক্কা রেখে হাঁক দেয়, কই গেলি তোতা? তামুকের ডিব্বার আগুনের মালসা লইয়া নায় যা, আমি আইতে আসি। তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে, মাথা আর মুখে মাখে সর্ষের তেল। তারপর কাস্তে আর হুক্কা নিয়ে সে নৌকায় উঠে। 13 হাতি ডিঙিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে তোতা। ওসমান পায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারদিকে চোখ বুলায়। শ্রাবণ মাসের শেষ, বর্ষার ভরা যৌবন এখন। খামখেয়ালি বর্ষণ বৃষ্টির। আউশ ধান উঠে যাওয়ায় আমন ধানের গাছগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের সতেজ ডগা চিকচিক করছে ভোরের রোদে। দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় 2 মানুষ সমান। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত চষরে, ঢেলা ভাঙরে, উড়া বাছরে, তারপর বৃষ্টি হলে আবার এক চাষ দিয়ে বীজ বুনো, পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করো। বাছট করে খাটো চিকন গাছগুলিকে তুলে না ফেললে সবগুলোই টিংটিঙে থেকে যায়, কোষ্টায় আর পাওয়া যায় না মোটেই। এত পরিশ্রমের ফসল তার কিন্তু একার নয়, সে তো শুধু ভাগ চাষী। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন, দেশে গোমস্তা রেখেছেন। সে কড়াই গন্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয়। মরশুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে, ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময় একবার এসেছিল, এসে কাগজে কাগজে টিপসই নিয়ে গেছে ভাগ চাষীদের। এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলত। দীর্ঘ সুপুষ্ট পাট গাছ দেখে মনে যে আনন্দ হয়েছিল ওসমানের, তার অনেকটা নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটাকে কাঁচা মেরে নেয়। জোকের ভয়ে শক্ত করেই কাঁচা মারতে হয়। ফাঁক পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে গিয়ে নাড়ি কেটে দেয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরেজি পাচনের মতো দেখতে। গত 2 বছরের মতো বন্যা হয়নি এবার, তবু বুক সমান পানি পাট খেতে। এই পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই। কতগুলো পাট গাছ একত্র করে দড়ি দিয়ে বাঁধে ওসমান। ছাতার মতো যে ছাউনিটা হয়, তার নিচে হুক্কা, তামাকের ডিবা, আগুনের মালসা ঝুলিয়ে রাখে টাংনা দিয়ে। নৌকা থেকে কাস্তেটা তুলে নিয়ে একবার সে বলে, তুই নাও লইয়া জাগা, স্কুল তো তাড়াতাড়ি আয়া পড়বি। স্কুল তো 4টার সময় ছুটি হইব। তুই ছুটি লইয়া আগে চলে আইস। ছুটি দিতে চায় না যে মাস্টার সাহেব। কামের সময় ছুটি দিতে পারবো না কেমন কথা? ছুটি না দিলে জিগাইস, আমার পাট গুলা জাগ দিয়ে দিতে পারবো না তোর মাস্টার। তো তার নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আলকাটি আনা ধারালো কাস্তে দিয়ে পাটের গোড়া কাটে, কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না এক ডুবে। 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লেগে যায়। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্য জিরোবার দরকার হয়, কিন্তু এই জিরোবার সময়টুকু বৃথা নষ্ট করবার উপায় নেই। কাস্তেটা মুখে দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয়। এই সময় প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে জিরানো দরকার হয়, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব,
এমনকি এক ডুব পরেও জিরানো দরকার হয়ে পড়ে। অন্যদিকে ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লাগে, তা শেষের দিকে কাটতে লেগে যায় 7-8 ডুব। পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয়। মাঝে মাঝে তামাক টেনে একটু গরম করে নিতে হয় শরীরটাকে, এই যা। বেলা ঠিকের উপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধা রাক্ষস খামখাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না প্রথম দিকে, পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে। কিন্তু আমল দিতে হয় যখন মোচড়ানি শুরু হয় নাড়ি ভুড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পাগুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা, ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসবার জন্য। কিন্তু কাজ যে এখনো অর্ধেকও হয়নি। 80 হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। পরক্ষণে আবার সে ভাবে, তোতা তো এখনো স্কুল থেকেই ফেরেনি, আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথাও তো নয়। পাশেই কিছু দূর একটা শালুক ফুল দেখতে পায় ওসমান। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্য নিজের উপর বিরক্ত হয় সে। এদিক ওদিক থেকে ডুব দিয়ে শালুক তোলে গোটা 10-12। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে কয়েকটা, বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেয়া, পাটের গোড়া কাটা, হাতা বাঁধা। বেলা গড়িয়ে গেছে অনেকটা। প্রত্যেকটা ডুবের পর জিরোতে হয় এখন। পাটও একটা দুটোর বেশি কাটা যায় না এক ডুবে। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে। পানির কামড়ানি শুরু হয়ে গেছে এখন। ওসমানের মেজাজ বিগড়ে যায়। সে গালাগাল দিয়ে ওঠে, আমরা না খায়া শুকায় মরি, আর এই শালার পাট গুলা মোটটা হয়েছে কত, কাশিতে ধরে না কেন? চিকন চিকন হইতে দোষ আছিল কি? হে হইলে এক পোষে দিতাম সাবার কইরা। ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নিভে গেছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এক পশলা। পাট গাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার ক্ষেপে যায়। গা চুলকাতে চুলকাতে এক চোট গালাগালি ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে। তারপর হঠাৎ জমির মালিকের ওপর গিয়ে পড়ে তার রাগ। সে বিড়বিড় করে বলে, বেড়া তো ঢাকা শহরে ফটো বাবু হইয়া বইসা আছে, থাবাটা দিয়ে আদাটা বাগ লয়ে যাইব। বেড়ার একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম। ওসমান আজ আর কাজ করবে না। সিদ্ধান্ত করার সাথে সাথেই সে জোরে ডাক দেয়, তোতা রে, ও তোতা। 2 ডাকের পর ওদিক থেকে সাড়া আসে, আহি, আয় তোর আহিটা বাইর কর মনে। পাটের হাতাগুলো এক জায়গায় জড়ো করতে করতে গজগজ করে ওসমান। আমি বুইরা খাইটা মরি, আর এক পাল বইসা আছে গিলবার লইয়া। তো তার নৌকা নিয়ে আসে। এত সকালে তার আসার কথা নয়, তবু ওসমান ফেটে পড়ে। এতক্ষণ কি করছিলে? তোরা না কইছিলাম ছুটি লইয়া গাইতে, ছুটি না দিলে পলাইতে পারস নাই? আগেই আইছিলাম, মায় কইছিল আর একটু দেরি কর, ভাত হইলে ফ্যান্ডা লইয়া যাইস। তো তা মাটির খোরাটা এগিয়ে দেয়, লবণ মেশানো এক খোরা ফ্যান। ওসমান পানির মধ্যে দাঁড়িয়েই চুমুক দেয়। সবটা শেষ করে অস্ফুট স্বরে বলে, শুকুর আলহামদুলিল্লাহ। ফ্যানটুকু পাঠিয়েছে এই জন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষা। এইরকম খাটুনির পর এই ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার উপর। এবার আউশ ধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে, অথচ কতই বা তার বয়স, 40 হয়েছে কি হয়নি। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে, তোতা সেগুলো টেনে তুলে নৌকায় গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রাঁধছে রে তোর মায়? ট্যাংরা মাছ আর কলমি শাক। মাছ পাইল কই? বড়শি দেয়া ধরছিল মায়। ওসমান খুশি হয়। পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে 2 হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়ে কালা ওইটা কি বাজান? তোতা ব্যস্ত সমস্ত হয়ে বলে, কই ওই যে জোক না জানি কি। আঙুল দিয়ে দেখায় তোতা। হ জোকই তো রে, এইটা আবার কোন সোম লাগলো, শিগগির কাছিটা দে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত রোম কাটা দিয়ে উঠেছে। ডান পায়ের হাঁটুর একটু উপরেই ধরেছে জোকটা, প্রায় বিঘত খানেক লম্বা, করাতে জোক।
রক্ত খেয়ে ধুমসে উঠেছে। ওসমান কাস্তেটা জোকের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে জোকটা কাস্তের সাথে চেপে ধরে পোঁচ মারে। জোকটা দুটুকরো হয়ে যায়। রক্ত ঝরাতে ঝরাতে খসে পড়ে পা থেকে। বাঁচলাম রে। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, নে এবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝাই নৌকাটা বেয়ে নিয়ে চলে। জোক হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান, কেমন কইরা জোকে দুলো তোমার টের পাও নাই? না রে বাজান, এগুলা কেমন করে যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? চোখটা কত বড়, বাপ রে! দো বোকা, এইটার এমন কি জোক? এর চাইতে বড় জোকও আছে। জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোয়াতে হয় অনেক। জাগ দেয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এ কাজগুলিও কম মেহনতের নয়। পাট শুকাতে না শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে। একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে সে নৌকা ভেড়ায় ওসমানের বাড়ির ঘাটে। বাপ বেটায় শুকনো পাট এনে রাখে। মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে, তবে কি তেভাগ? আইন পাশ হয়ে গেছে। তার মনে খুশি ঝলক দিয়ে ওঠে। গোমস্তা হাঁক দেয়, কই ওসমান, 2 ভাগ আমার নাই তুইলা দাও। ওসমান হা করে চেয়ে থাকে। আরে মিয়া, চায় রইছো কেন? যাও। আমারে কি 1 ভাগ দিলেননি? হ। কেন? কেন আবার? নতুন আইন হয়েছে জানো না? তেভাগা আইন। তেভাগা আইন? আমি তো হে হইলে 2 ভাগ পামু। হ, দিবনে তোমার 2 ভাগ। যাও ছোট হুজুরের কাছে। হ, এখনই যামু। আচ্ছা যাইও, যখন ইচ্ছা যাইও। এখন পাট 2 ভাগ আমার নাই তুইলা দিয়ে কথা কও। না, দিমু না পাট, জিগাই আহি। আরে আমার লগে রাগ করলে কি হইব? যদি হুজুর ফিরাই দিতে কন তখন না হয় কাই নাইটটা ফেরত দিয়ে যামু। ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানায় বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে। তার পেছনে তোতা। হুজুর, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। ওসমান বলে, কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ। হুজুর 3 ভাগ কইরা 1 ভাগ দিছে আমারে। হ্যাঁ, ঠিকই তো দিয়েছে। ওসমান হা করে চেয়ে থাকে। বুঝতে পারলেন না? লাঙ্গল গরু কেনার জন্য টাকা নিয়েছিলে যে 500। ওসমান যেন আকাশ থেকে পড়ে। আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো মনে থাকবেই না। গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরু লাঙ্গল কেনার জন্য টাকা দিয়েছি। তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সে আগের মতোই পাবে। আমি টাকা নেই নাই। এইরকম জুলুম খোদাও সহ্য করব না। যা যা বেটা, বেরো। বেশি তেরিবেরি করলে 1 কড়া জমি দেব না কোনো ব্যাটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ ক্রুর হাসি হেসে বলে, তেভাগা আইন পাশ করার আগে থেকেই রিহার্সেল দিয়ে রাখছি। সিগারেট একটা টান দিয়ে আবার বলে, আইন আইন কি আর আমাদের আটকাতে পারে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই, হোক না আইন। কিন্তু আমরা জানি আইনকে কেমন করে বাইপাস করতে হয়। শেষের কথাগুলি ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলি ছেলে বলে পিতার অনুকরণে। গত বছরের কথা, প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনি করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো। আইনের এক ধারায় ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগের সদ্ব্যবহারের জন্য তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই আনিয়েছিলেন ভাগ চাষীদের। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করল, ভাজান, কেমন কইরা লিখে রাখছিল? টিপ দেওয়ানোর সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেন ওসমান। একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয়, আহারে। চৌধুরী বাড়ির সীমানা পার হতে ওসমান দেখে করিম গাজী, নবু খাঁ
ও আরো 10-12 জন ভাগ চাষি এদিকে আসছে। করিম গাজী ডাক দেয়, কি মিয়া শেখের পো, কই যাও? গেছিলাম এই বড় বাড়ি। ওসমান উত্তর দেয়, আমারই মেয়ে মাইরে ফালাইছে এক্কেরে, আমি বলে টাকা নিছিলাম 500। কথা শেষ না হতেই নবুখা বলে, ও তুমিও টিপ দিছিলা কাগজে? হ ভাই, কেমন কইরা যে কলমের খোসায় কি লেখা থইছিল কিছুই টের পায় নাই। টের পাইলে কি আর এমন ডায়? টিপ নেওয়ানোর সময় গুমস্ত কইছিল জমি বর্গা নিবা, তার তো একটা দলিল থাকা দরকার। হ, ব্যাবাক মাইনসেরই এমবাই ঠকাইছে। করিম গাজী বলে, আরে মিয়া, এমন কারবার দইলার তুমি ফিরে চলছো? কি করবো তয়? কি করবা? খেকিয়ে ওঠে করিম গাজী, চলো আমাকে লগে দেখি কি করতে পারি। করিম গাজী তাড়া দেয়, কি মিয়া চায় রইছো কেন? আরে এমনে মরছি অমনে মরছি, একটা কিছু না কইরে সাইরা দিমু? ওসমান তো তাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ির জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে সে বলে, হ চলো, রক্ত সুইসা খাইছে, হজম করতে দিমু না, যা থাকে কপালে। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কলল চ্যাপ্টার 2। আমরা নিয়মিতভাবে ছোট গল্প দিয়ে যাচ্ছি। আসলে আমার ছোট গল্প অনেক কম পড়া হয়েছে, তো একটা সময় আমি ভাবছিলাম যে আচ্ছা ছোট গল্প যে দেওয়া শুরু করলাম, ছোট গল্প বা গল্প তো একসময় শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? বাট নাও আই নো লাইক অনেক বড় একটা মিস্টেক ছিল আমার। মানে গল্প, ছোট গল্পের টোটাল ওয়ার্ল্ড লিটারেচার এত বড় কালেকশন, আমি চেষ্টা করছিলাম ভেরিয়েশন আনার জন্য। সেই ভেরিয়েশন আনতে গিয়ে যেটা হয়েছে যে অনেক রকম রাইটারের গল্পই আনছিলাম। ম্যাক্সিমামই যেটা হচ্ছিল পশ্চিমবঙ্গের বাংলা লেখকদের অনেক ছোট গল্প এসেছিল, অনেক গল্প এসেছিল। কিন্তু পরবর্তীতে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন বাংলাদেশি লেখকদের গল্প দিকে নজর দিতে। সেই হিসেবে আজকে আমি শুরু করলাম আবু ইসহাকের যোগ গল্পটি। এটা আমরা ছোটবেলায় আমাদের পাঠ্য বইতে ছিল, টেক্সট বইয়ে ছিল। অনেকদিন পর পড়লাম, ভাল লাগলো। আশা করছি আপনাদের অনেকেরই গল্পটা মনে পড়বে। আর বিদেশি কিছু গল্প নিয়েও সামনের দিকে হাজির হব, চেষ্টা করব একটা চমৎকার কম্বিনেশন করতে সব ধরনের গল্পের। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকেই মেসেজ করছেন, অনেকেই অ্যাপ্রিশিয়েট করছেন এই চ্যানেলটির জন্য, বিশেষ করে ছোট গল্প নিয়মিত দিয়ে যাচ্ছি সেই জন্য। শুরুর দিকে যেরকম একটা আশঙ্কা ছিল যে আসলে সেকেন্ড একটা চ্যানেল করলাম, সেটা আসলে ঠিকমতো আপনারা কিভাবে নিবেন, ফাইনালি দেখা যাচ্ছে আপনারা মোটামুটি বেশ অনেকটা ভালোভাবে নিয়েছেন। পার্টিকুলারলি যারা ছোট গল্প পছন্দ করেন তারা বেশ আগ্রহ নিয়ে কমেন্ট করছেন, আপনাদের ভালো লাগাগুলি জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব নিয়মিত গল্প দিয়ে যাওয়ার জন্য। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আমাকে ফেসবুকে ইনবক্সে সাজেস্ট করবেন কোন ধরনের গল্প যদি আপনাদের পছন্দের কোনো গল্প থাকে। আশা করছি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী পড়তে পারবো। টাটা।